আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আগামী সপ্তাহে তোমাদের একটা পরীক্ষা নেওয়ার কথা, এই কারণে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি আমি আজকে ওভারঅল পুরো অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করছি। ঠিক আছে? একটু দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা। জি মিস। জি মিস। ম্যাম। প্রথম অধ্যায়ে যা পড়েছিলাম আমরা, মনে আছে কি নাকি মাথা থেকে সব চলে গেছে? চলে গেছে। একটু একটু আচ্ছা, দেখো বিপণনের সংজ্ঞা আমরা পড়েছিলাম। বই সামনে থাকলে এটা 3 পৃষ্ঠায় দেখবা, মানে আমি পুরো পৃষ্ঠাটা না, যতটুকু আমার দরকার ততটুকু আমি এখানে শো করেছি। 3 পৃষ্ঠার সেকেন্ড প্যারাটা একটু দেখো, যে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং তাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থে বলেছেন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থটি কে লিখেছেন, তখন তুমি আনসার করতে পারবা যে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং। তারা বিপণন সম্পর্কে কি বলেছেন দেখো, বিপণন হলো একটি প্রক্রিয়া জয়েন করেছি তো, এটা কত নাম্বার? এটা 3 নাম্বার পৃষ্ঠা বাবা। 3 নাম্বার পৃষ্ঠার সেকেন্ড প্যারাটাতে দেখো, এটা ক্লাসে পড়ানো হয়েছিল, বিপণন কি বা বিপণন কাকে বলে সেটা। বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় মানে হচ্ছে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা মনে আছে তো? বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় বা শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এখন এখানে একটা শব্দ পেয়েছি আমরা, ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু কি মনে আছে? ক্রেতা ভ্যালু পণ্যের মান, প্রাপ্ত সেবা এবং মূল্যের সমন্বয়ে সেই পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে, সেই মনোভাবটাকে বলা হচ্ছে ক্রেতা ভ্যালু। ঠিক আছে, এই গেল আমার বিপণনের সংজ্ঞা। এখন বিপণনের ইতিহাস। বিপণনের ইতিহাস তোমাদের বইতে 8টি যুগে ভাগ করা হয়েছে, নিচ থেকে উপরের দিকে গিয়েছে ধীরে ধীরে, খেয়াল করো। আত্মনির্ভরশীলতার যুগ, আমি খুব সংক্ষেপে মূল বিষয়গুলো বলে যাচ্ছি। আত্মনির্ভরশীলতার যুগকে প্রাচীন সভ্যতার যুগ বলা হয়। এই যুগে অর্থাৎ আত্মনির্ভরশীলতার যুগে মানুষ আত্মনির্ভরশীল ছিল এবং তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করত। তারা বনে জঙ্গলে, পাহাড়ের গুহায় বা নদীর তীরে দলবদ্ধ হয়ে বাস করত, শিকার করে জীবন ধারণ করত। ফলে নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত কোনো পণ্য থাকতো না। এরপরে হচ্ছে বিনিময় যুগ। বিনিময় যুগে মূলত বিপণনের সূচনা হয়। এই যুগে নিজেদের প্রয়োজন মেটানোর পরে কারো কারো কাছে কিছু বাড়তি পণ্য থাকতো, আবার অন্যদিকে কেউ সেই উক্ত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারতো না। ফলে তখন
এই উদ্বৃত্ত বা বাড়তি পণ্য বিনিময় করে পারস্পরিক প্রয়োজন পূরণ করত। অর্থাৎ দেখা গেল যে কারো কাছে ফল খাওয়ার পরেও অতিরিক্ত কিছু ফল রয়ে গেছে, কিন্তু তার মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু আরেকজনের কাছে মাংস আছে কিন্তু ফল নেই, তখন তারা নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। এটাকে বলা হতো বিনিময় যুগ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। জি মিস। এরপরে হচ্ছে উৎপাদন যুগ। 1600 সাল থেকে 1930 সাল পর্যন্ত সময়কালকে উৎপাদন যুগ বলা হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই সময়ে পণ্য উৎপাদন ও তার সরবরাহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়। অর্থাৎ উৎপাদন যুগেই বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন শুরু হয়, এই কারণে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া এই উৎপাদন যুগে পরিবহন ব্যবস্থারও উন্নতি হয়, ফলে বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ করা শুরু হয়। আর এই উৎপাদনের যুগেই বিপণন ব্যাপক অগ্রগতি হয়। এর পরের যুগটি হচ্ছে বিক্রয় যুগ। 1930 থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এই যুগে উৎপাদন ক্ষমতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। আর এই যুগেই বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন ঘটে, যেমন বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানান কৌশল এই যুগে গ্রহণ করা হয়। পণ্য প্রচারের জন্য রেডিও বিজ্ঞাপনের ব্যবহার এই বিক্রয় যুগেই ব্যাপকভাবে শুরু হয়। এরপরে হচ্ছে বিপণন যুগ। 1950 থেকে 60-এর দশককে বিপণন যুগ বলা হয়। তোমরা কি বইতে ধরতে পারছো? আমি যা বলছি বইতে দেখতে পাচ্ছো? জি মিস। ওকে, ভেরি গুড। এই সময়কালে ভোক্তারা তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার ব্যাপারে সচেতন হয়। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে পণ্য বা সেবার উৎপাদন শুরু হয়। যদি প্রশ্ন হয় যে বিপণনের ইতিহাসের কোন যুগে ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে পণ্য বা সেবার উৎপাদন শুরু হয়, তখন আনসার হবে বিপণন যুগে। এরপরে হচ্ছে সামাজিক বিপণন যুগ। 1970 সালের পর থেকে সামাজিক বিপণন যুগের সৃষ্টি হয়। তোমরা একটু সালগুলো মনে রাখার চেষ্টা করবা, এটা দিয়ে প্রায় সময় তোমার হচ্ছে বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসে। সামাজিক বিপণন যুগে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের দিকে নজর দিতে শুরু করে। এর ফলে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপণনকারীরা তাদের কর্মসূচি প্রণয়ন করে থাকে। এরপরে আসছে আমাদের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। 1990 সালের পর থেকে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয়। এই সময়ে অর্থাৎ সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে বিপণনকারীরা ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠে। সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করা। আর এই জন্য অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রত্যক্ষভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। তাছাড়া বর্তমান ক্রেতার পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানের ক্ষেত্রেও এই যুগে গুরুত্ব প্রদান করা হয়। এই সময় ক্রেতাদের মাঝে ব্র্যান্ড পরিচিতিকরণের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সর্বশেষ যুগটি হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। অর্থাৎ বিপণনের বর্তমান যুগকেই সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণনের যুগ বলা হয়।
বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার আচরণ, রুচি পছন্দের ব্যাপক পরিবর্তন আসে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম চালানোর সময়কালই হলো সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণন যুগ। 2000 সালের পর থেকে মূলত এই যুগের সূচনা হয়। তবে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে 2010 সালের পর থেকে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ যুগ অথবা মোবাইল বিপণন যুগ কখন থেকে শুরু হয়? তখন আনসার হবে 2010 সালের পর থেকে। অনলাইন মার্কেটিং 2000 সালের পর থেকে। এক মিনিট, আমার ইন্টারনেট দুর্বল দেখাচ্ছে। হ্যাঁ, বইতে দেখো 2010 সালের পর থেকে লেখা আছে। অনলাইন মার্কেটিং ফেসবুক, টুইটার, ইউটিউব, ইয়াহু, গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আচ্ছা মেয়েরা, যদি ক্লাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তোমরা আবার ঢুকবা, কারণ আমার এখানে নেটওয়ার্ক দুর্বল দেখাচ্ছে। হ্যাঁ, যদি বন্ধ হয়ে যায় তোমরা সেই লিংকে আবার ক্লিক করে ঢুকবা। ওকে মিস। আচ্ছা, এই গেল আমাদের বিপণনের ইতিহাস। দেখো এই ছবিটা চিনতে পারছো কিনা? বিপণনের মৌলিক ধারণা সমূহ 1.05 খুঁজে পাবে, 8 পৃষ্ঠা। জি মিস, পেজ। হ্যাঁ, এই বিপণনের মৌলিক ধারণাগুলো আমরা একটু টাচ করব। প্রথমে ছিল প্রয়োজন, অভাব ও চাহিদা। মনে আছে এই তিনটা ক্লাসে সুন্দর করে আমি ব্যাখ্যা করেছিলাম। প্রয়োজন, অভাব ও চাহিদা। ব্যক্তি যখন নিজেকে কোনো কিছু পাওয়া থেকে বঞ্চিত মনে করে তখন সেই অনুভূতিটাকেই বলা হয় প্রয়োজন। ক্লিয়ার কথা? ব্যক্তি যখন নিজেকে কোনো কিছু পাওয়া থেকে বঞ্চিত মনে করে তখন সেই অনুভূতিটাকেই বলা হচ্ছে প্রয়োজন। যেমন ক্ষুধা লাগলে মানুষের মনে খাদ্য থেকে নিজেকে বঞ্চিত হওয়ার অনুভূতি সৃষ্টি হয়, ঠিক আছে, যা পূরণের জন্য তার খাদ্যের প্রয়োজন। আর অভাবটা কি দেখো, যে প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। প্রথমে প্রয়োজন সে অনুভব করলো, তারপর সেই প্রয়োজনটা ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। যেমন ক্ষুধা লাগলে আমরা বাংলাদেশিরা ভাতের অভাব বোধ করি, ঠিক কিনা? আবার আমেরিকানরা ফাস্ট ফুডের অভাব বোধ করে। এরপরে আসছে চাহিদা। চাহিদা হচ্ছে কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ চাহিদা হতে হলে 3টি শর্ত থাকতে হবে। শর্তগুলো হচ্ছে কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য অর্থাৎ অভাব পূরণ করার মতো তার ক্ষমতা থাকতে হবে, এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। একটু মিউট করো, কারো ওখানে অনেক শব্দ হচ্ছে। অভাব পূরণের ক্ষমতা আছে কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা নাই, তখন কিন্তু সেটা চাহিদা হিসেবে গণ্য হবে না। এই কারণে বলা হয়েছে যে কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। যেমন যার কোনো টাকা পয়সা নেই এরকম নিঃস্ব ব্যক্তি যদি গাড়ির মালিক হওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছাকে কিন্তু চাহিদা বলা যাবে না।
কারণ তার মোটর গাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ নেই। যখন সে অর্থ সংগ্রহ করে ক্রয়ের ইচ্ছা প্রকাশ করবে তখনই সেটা তার জন্য চাহিদা হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? জি মিস। জি মিস। এরপরে দেখো পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্য কি? পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় সেটাই হচ্ছে পণ্য। আর সেবাটা কি? দেখো সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্য কাজ যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে কিন্তু মালিকানায় কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ সেবার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরিত হয় না। যেমন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের সেবা দিয়ে সুস্থ করে তোলেন, কিন্তু সেই ডাক্তারের সেবা তো হস্তান্তরিত হয় না যে ডাক্তার একবার আমাকে সেবা দিল এরপরে আর কাউকে সে সেবা দিতে পারবে না, বিষয়টা কিন্তু সেই রকম না। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে যে সেবার ক্ষেত্রে মালিকানায় কোনো প্রভাব ফেলে না। এরপরে হচ্ছে অভিজ্ঞতা। কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে বা কোনো বিষয় জানতে গিয়ে তুমি যে অভিজ্ঞতা অর্জন করবা, যে জ্ঞানটা তুমি অর্জন করবা সেইটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা। এরপরে আসে ভ্যালু ও সন্তুষ্টি। বিপণনের সংজ্ঞার সময় কিন্তু আমি বললাম যে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি কি। ক্রেতা ভ্যালু ছিল পণ্যের মান, প্রাপ্ত সেবা এবং মূল্যের সমন্বয়ে। তিনটা বিষয় মনে রাখবা, পণ্যের মান, প্রাপ্ত সেবা এবং মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে সেটাই হচ্ছে ক্রেতা ভ্যালু। পণ্যের মূল্য ঠিক রেখে যদি পণ্যের মান ও সেবা বাড়ানো হয় তাহলে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়। আবার পণ্যের মান ঠিক রেখে পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়। এরপরে আসছে ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টিটা কি খেয়াল করো। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। অর্থাৎ ক্রেতা যা প্রত্যাশা করেছিল সেই পণ্যটি ব্যবহার করে সে যে সুবিধা পাবে এই প্রত্যাশা এবং প্রাপ্ত সুবিধার মধ্যে সে তুলনা করবে, তুলনা করে তার মধ্যে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হবে সেটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। এরপর আমরা চলে যাচ্ছি বিনিময়, লেনদেন ও সম্পর্ক। বিনিময়টা কি? দেখো যে কিছু প্রদানের মাধ্যমে কারো কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তু অর্জন করাই হলো বিনিময়। অর্থাৎ কাউকে কিছু দিয়ে তার কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের কাজকে বিনিময় বলে। যেমন একজন ভোট প্রার্থী ভোট প্রত্যাশা করে, ধর্মীয় প্রতিষ্ঠান চায় সদস্য বাড়াতে, বাদক দল চায় শ্রোতা বাড়াতে এবং সমাজ সংস্কারক দল চায় তাদের ধারণা গ্রহণযোগ্য করতে। আর লেনদেন ও সম্পর্ক, এটাকে বলা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন। সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘকালীন সুসম্পর্ক সৃষ্টি ও রক্ষার কার্যক্রম। বিপণনে জড়িত পক্ষগুলো হচ্ছে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, সরবরাহকারী এবং পরিবেশকরা পণ্য, সেবা, ধারণা ও অন্যান্য বিষয়ের প্রত্যাশিত বিনিময় সম্পর্ক তৈরি ও রক্ষা করতে চায়। এই জন্য বিপণন পক্ষগুলো ক্রেতা ধরে রাখা এবং কোম্পানির সাথে তাদের ব্যবসা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে। এরপরে বাজার। বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি
এটা হচ্ছে বিপণনের দৃষ্টিকোণ থেকে। আর আমরা যেহেতু বিপণন বিষয়টি পড়ছি, কাজে বাজারের আমরা এই সংজ্ঞাটি শিখবো। কারণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কিন্তু বাজারের আবার অন্যরকম সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এই সংজ্ঞাটাই শিখবা, যে বিপণনের দৃষ্টিকোণ থেকে যে সংজ্ঞাটি দেওয়া আছে। বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। সম্ভাব্য মানে হচ্ছে ভবিষ্যতে, যে বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। যেমন একজন ছাত্রের বর্তমানে বই খাতার প্রয়োজন হওয়ায় সেই ছাত্র এগুলোর বর্তমান ক্রেতা, অর্থাৎ বই খাতার বর্তমান ক্রেতা। এবং ভবিষ্যতে সেই ছাত্র গাড়ি কিনতে পারে, সেই কারণে সে হচ্ছে গাড়ির সম্ভাব্য বা ভবিষ্যৎ ক্রেতা। ঠিক আছে? এরপরে তোমরা তোমাদের বইতে একটু দেখবা 1.7 বিপণন মতবাদ বা দৃষ্টিভঙ্গি। পেয়েছো সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, বিপণন মতবাদ তোমাদের বইতে আছে 5টি মতবাদ। ঠিক আছে? উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ। উৎপাদন মতবাদটা কি দেখো। যে মতবাদ অনুযায়ী ক্রেতারা পণ্যের পর্যাপ্ত যোগান ও ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয় তাকে উৎপাদন মতবাদ বলে। ক্রেতারা পণ্যের পর্যাপ্ত যোগান, যোগান মানে হচ্ছে সরবরাহ, এবং ক্রয় ক্ষমতার অর্থাৎ ক্রেতার ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয়, সেই মতবাদকে বলা হচ্ছে উৎপাদন মতবাদ। শিল্প বিপ্লবের সময় এই ধারণার উদ্ভব ঘটে, অর্থাৎ উৎপাদন মতবাদের উদ্ভব ঘটে, এবং 1869 সাল থেকে 1920 সাল পর্যন্ত ব্যাপকভাবে এই ধারণাটি অনুসরণ করা হয়। আমি যে লাইনগুলো উল্লেখ করলাম, এই লাইনগুলো কি খুঁজে পেয়েছো? জি মিস। জি মিস। থ্যাংক ইউ, কারণ এগুলো ক্লাসে কিন্তু পড়ানো হয়েছিল। এরপর দেখো পণ্য মতবাদ। যে মতবাদে ধরে নেওয়া হয় ক্রেতারা পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধাকে প্রাধান্য দেয়, সেই মতবাদকে পণ্য মতবাদ বলে। আমি আবার বলছি, যে ক্রেতারা পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য এবং ব্যবহারিক সুবিধাকে প্রাধান্য দেয় যে মতবাদে, সেই মতবাদকে বলা হয় পণ্য মতবাদ। সেবাভিত্তিক পণ্য উৎপাদক, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মতবাদটি অত্যন্ত উপযোগী। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হতে পারে যে পণ্য মতবাদ কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী। তখন হবে সেবাভিত্তিক পণ্য উৎপাদক, অর্থাৎ যারা সেবা পণ্য উৎপাদন করে, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে বিক্রয় মতবাদ। অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের মতবাদকে বিক্রয় মতবাদ বলে, অর্থাৎ বেশি পরিমাণে বিক্রয় এবং বেশি পরিমাণে মুনাফা অর্জন, এই মতবাদকে বলা হচ্ছে বিক্রয় মতবাদ। 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় মতবাদের সময়কাল ধরা হয়। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হয় যে বিক্রয় মতবাদের সময়কাল কোনটি, তখন আনসার হবে 1930 থেকে 1950 সাল। আর এই মতবাদে তাৎক্ষণিক বিক্রয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এর পরেরটি হচ্ছে বিপণন মতবাদ। লক্ষ্য নির্দিষ্ট বাজারের ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ করে কার্যকর কৌশলের মাধ্যমে প্রয়োজন পূরণ করার চেষ্টাকে বিপণন মতবাদ বলে। লক্ষ্য নির্দিষ্ট বাজার, তার মানে হচ্ছে কোম্পানি
বাজারের যে অংশটাকে টার্গেট করেছে বা যেই ক্রেতা বা ভোক্তাদেরকে টার্গেট করে সে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করছে সেটাকে বলা হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট বাজার। তাহলে এই লক্ষ্য নির্দিষ্ট বাজারের ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ করে কার্যকর কৌশলের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টাকেই বলা হচ্ছে বিপণন মতবাদ। এই মতবাদ অনুযায়ী বিক্রয় ও মুনাফা অর্জনের পথ হলো ক্রেতাদেরকে গুরুত্ব দেওয়া এবং তাদেরকে ভ্যালু প্রদান করা। 1950 সালে বিপণন মতবাদ ধারণাটির উদ্ভব ঘটে। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বিপণন মতবাদের উদ্ভব ঘটে কখন, তখন আনসার হবে 1950 সালে। এরপরে হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ। সমাজ ও জনগণের কল্যাণ ও স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিপণন কার্যক্রম পরিচালনা করা হলে তাকে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ বলা হয়। এই মতবাদে প্রধানত তিনটি বিষয়কে বিবেচনা করা হয়, সেগুলো হচ্ছে কোম্পানির মুনাফা, ভোক্তার অভাব এবং সমাজের স্বার্থ সংরক্ষণ। এরপর আমরা বিপণন কার্যাবলী একটু টাচ করব। সবাই 1.8 দেখো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলীকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলীকে 2 ভাগে ভাগ করা হয়েছে: ক্রয় এবং বিক্রয়। আর বন্টন কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পরিবহন, গুদামজাতকরণ, মোড়ককরণ। আর সহায়ক কার্যাবলীকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর সেবাদান। ক্রয় এবং বিক্রয় কি দেখো, যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলা হয়। আর বিক্রয় হচ্ছে ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। আর বন্টন কার্যাবলী যেটা পরিবহন, যে বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছায় এবং স্থানগত উপযোগ সৃষ্টি করে, সেই কাজটিকে বলা হচ্ছে পরিবহন। গুদামজাতকরণ কি দেখো, যে পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হচ্ছে গুদামজাতকরণ। মোড়ককরণ হচ্ছে পণ্যের মান বজায় রেখে পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। সহায়ক কার্যাবলীর মধ্যে প্রথমেই আছে আমার অর্থ সংস্থান। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিতব্য কাজের জন্য, অর্থাৎ আমি যে কাজ করব সেই কাজগুলোর জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ, অর্থের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহকরণ, সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে অর্থ সংস্থান বলে। এরপরে হচ্ছে ঝুঁকি গ্রহণ। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করা বা ঠিক করাকেই বলা হচ্ছে মান নির্ধারণ। আর সেই মান অনুযায়ী পণ্য সাজানোকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। বাজার তথ্য সংগ্রহ। বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য বলে। বাজার তথ্য সংগ্রহকে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে
বিপণনের জীবন রক্ষাকারী কাজ কোনটি? তখন হবে বাজার তথ্য সংগ্রহ। আর সহায়ক কার্যাবলীর লাস্ট কার্যাবলী হচ্ছে বিক্রয়োত্তর সেবাদান। পণ্য বিক্রয়ের পরেও ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে সেটাকে বলা হয় বিক্রয়োত্তর সেবাদান। ক্রেতাদের সন্তুষ্টি প্রদান ও বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করতে হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য দুটো উদ্দীপক দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, আমার সময় প্রায় শেষ, আর 4 মিনিটের মতো আছে, আমি একটু দ্রুত করছি। প্রথম উদ্দীপকটি দেখো যে জনাব আকাশ একজন ইলেকট্রনিক পণ্যের বিপণনকারী। তিনি ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের জন্য ভালো পণ্য সরবরাহ করেন, কিন্তু বর্তমানে বাজারে কম দামের বিভিন্ন পণ্যের আবির্ভাব হওয়ায় তিনি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে জনাব আকাশের কার্যক্রম কোনটির অন্তর্ভুক্ত? বলো। বাজারজাতকরণ। কি করেছে সে, বলো। বাজারজাতকরণ হবে না ম্যাম? হ্যাঁ, ভেরি গুড, বাজারজাতকরণ হবে, ঠিক আছে। প্রতিযোগিতা মোকাবেলার জন্য জনাব আকাশের করণীয় কি? সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি, দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করা। ভেরি গুড, ক নাম্বার হবে, 1 ও 2। ভেরি গুড। এর পরের উদ্দীপকটা আমি পড়ছি। জনাব হাদি পরিকল্পনা অনুযায়ী সব বিপণন কর্মকাণ্ড বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ব্যবসার আরো উন্নয়নের জন্য তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করেন। এছাড়া তিনি SMS, ফেসবুক ও টুইটারের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে ভোক্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। এটা কুমিল্লা বোর্ড 19-এ এসছে। এখন প্রশ্ন হচ্ছে জনাব হাদির কর্মকাণ্ডের প্রাথমিক পর্যায়ে বিপণন বৈশিষ্ট্যের কোন প্রক্রিয়াটি ফুটে উঠেছে? পরিকল্পনা অনুযায়ী সব। হ্যাঁ, ভেরি গুড, ব্যবস্থাপকীয়। ভেরি গুড। উদ্দীপকের যে যুগের উপর গুরুত্ব আরোপ করে জনাব হাদি সফলতা পেয়েছেন তা হলো বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, মোবাইল বিপণন যুগ। 1 আর 2 হবে না, 1 আর 3 হবে ম্যাম 1 আর 3 হবে। ভেরি গুড, 1 আর 3। কারণ বিপণন যুগে হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টির উপর গুরুত্ব প্রদান করা হতো, আর যেহেতু সে এখানে বলেছে যে SMS, টুইটার, ফেসবুক ব্যবহার করত, ঠিক আছে। আবার এখানে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করেন, তাই এটা আনসার হবে বিপণন ও মোবাইল বিপণন। 1 আর 3। ভেরি গুড। এই ছিল আমাদের আজকের পড়া। আমি আজকে যা পড়ালাম এর মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমাদের হাতে সময় আর বেশি নেই, 1 মিনিটের মতো আছে। সবাই বুঝেছো? আচ্ছা, আমার হচ্ছে তোমাদের সাথে আবার কবে ক্লাস বলো? বুধবার না? বুধবার আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের উপর রিভিশন ক্লাস নিব। তোমরা আগে একটু চ্যাপ্টারটা দেখবা, তাহলে তোমাদের হচ্ছে যে প্রশ্ন করতে সুবিধা হবে। তোমরা তো আসলে পড়াশোনা করো না, এই জন্য বুঝতে পারো না যে কোথায় সমস্যা, ঠিক কিনা বলো? আচ্ছা, বুধবারে যখন আমার সাথে কিছু এমসিকিউ এর প্রবলেম ছিল, ওগুলা কি আমি আপনাকে পরে ছবি তুলে পাঠাবো নাকি এখনই জিজ্ঞেস করব? কিসের এমসিকিউ বলো, আমি বুঝতে পারিনি তোমার কথা। মানে যে বইয়েরই কয়েকটা এমসিকিউ এর প্রবলেম ছিল। এখন তো সময় নেই বাবা, আর কয়েক সেকেন্ড আছে, এরপরে ক্লাস অফ হয়ে যাবে। তুমি আমাকে গ্রুপে পাঠিয়ে দিও,
জি মিস। আচ্ছা ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিও, আমি দেখে দিব। আচ্ছা মিস। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আজকের মতো এখানে আমি জি ক্লাস মিস। শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ নেক্সট আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।